বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। বরাবরের মতো তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রুনা লায়লা, প্রভাষক সমাজকর্ম, বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল। স্নেহের শিক্ষার্থী, আমরা দীর্ঘদিন যাবৎ এক সংকটময় মুহূর্ত অতিক্রম করছি। এই সংকটময় মুহূর্তে তোমাদের কারোরই পড়াশোনা তেমন একটা হচ্ছে না, সেটা আমি জানি। কিন্তু তোমাদের পড়াশোনাটাকে গতিশীল রাখার জন্যে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস নানান কার্যক্রম এবং তৎপরতা হাতে নিয়েছে এবং সেই প্রেক্ষাপটে আমরা শিক্ষকরা তোমাদের জন্য ক্লাস নিয়ে যাচ্ছি। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য সমাজকর্ম দ্বিতীয় পত্র থেকে সমাজকর্মের শাখা এবং আজকের টপিক হচ্ছে প্রবীণ কল্যাণ সমাজকর্ম। শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদের সমাজকর্মের শাখা থেকে চিকিৎসা সমাজকর্ম নিয়ে পড়িয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি প্রবীণ কল্যাণ সমাজকর্ম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। শুরুতেই প্রবীণ কল্যাণ কর্মের ধারণাটা আমরা জানার চেষ্টা করব। স্নেহী শিক্ষার্থী, তোমরা জানো সারা বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় সাফল্যে মানুষের গড়ায়ু বাড়ছে, ফলে প্রবীণদের সংখ্যাও প্রত্যেকটা দেশে বাড়ছে এবং এই প্রবীণদের সংখ্যা বাড়ার কারণে দেখা যাচ্ছে যে এই পুরো প্রবীণ জাতি নানান সমস্যায় জর্জরিত। কিন্তু আসলে এই পুরো প্রবীণ জাতি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার পাত্র। এই পুরো প্রবীণ জাতির দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক সকল দিকের কল্যাণের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্নেহের শিক্ষার্থী, আমরা জানি যে এই আমাদের জীবনের জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা তাকে বলে জীবন। এই জীবনের 4টি স্তর আমি একটু লিখে দেখাই। স্নেহের শিক্ষার্থী, জীবনের স্তর হচ্ছে 4টি। শিক্ষার্থী দেখো, কৈশোর, যৌবন আর সবশেষে আছে বার্ধক্য। তাহলে মানুষের জীবনের স্তর 4টি: শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। আর বার্ধক্য হচ্ছে জীবনের সর্বশেষ স্তর। মানুষ একটা একটা করে সবগুলো স্তর অতিক্রম করে এই বার্ধক্য বা প্রবীণত্বে চলে যায়। শিক্ষার্থী, তাই বলা হয়েছে জীবন চক্রের পরিণতি হলো বার্ধক্য। জীবন চক্রের পরিণতি, কারণ আমাদের যে জীবনের চক্রটা সেটা শেষ পরিণতি হচ্ছে বার্ধক্য। স্নেহের শিক্ষার্থী, এখন আমরা জানবো এই প্রবীণ কারা অর্থাৎ এইজিং। প্রবীণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এইজিং। এই এইজিং কি বা কারা এই প্রবীণ? বাংলাদেশ প্রবীণ নীতিমালা অনুযায়ী 60 বছরের বেশি বয়সী জনসংখ্যাকে বলে প্রবীণ। আবার প্রবীণ হিতৈষী সংঘ এর মতে 55 বছর বা তদূর্ধ্ব বয়সী জনসংখ্যাই হচ্ছে প্রবীণ। জাতিসংঘ কিন্তু আবার একটু আলাদা করে বলেছে। জাতিসংঘ বলেছে স্বল্পোন্নত দেশে 60 বছর এবং উন্নত দেশে 65 বছর বয়সী ব্যক্তিকে বলা হয় প্রবীণ। শিক্ষার্থী, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিন্তু 60 বছর বয়সী লোকদেরকেই প্রবীণ বলা হয়। প্রবীণত্ব মানুষের জীবনে মানসিক
এবং শারীরিক পরিবর্তন আনে, এবং এই সময়টাতে একজন ব্যক্তি আরেকজনের উপর নির্ভর করতে থাকে এবং এর ফলে পরনির্ভরতা বেড়ে যায়। শারীরিক এবং মানসিকভাবে একজন ব্যক্তি দুর্বল হতে থাকে এবং আরেকজনের উপর সে ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো শিক্ষার্থী, আমরা জানার চেষ্টা করলাম প্রবীণ কারা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 60 বছর বয়সী লোকদের বা তার থেকে বেশি বয়সী লোকদের বলা হয় প্রবীণ। তারপর দেখো শিক্ষার্থী, প্রবীণদের সমস্যা সমূহ। প্রবীণদের সমস্যা আমরা জানলাম। প্রবীণ কল্যাণ সমাজকর্ম কাকে বলে? প্রবীণ কল্যাণ সমাজকর্ম হচ্ছে প্রবীণদের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে গৃহীত যাবতীয় কর্মসূচি হচ্ছে প্রবীণ কল্যাণ। আমি আবারও বলছি, একটু মনে রাখার চেষ্টা করো। প্রবীণদের জন্য গৃহীত সরকারি এবং বেসরকারি পর্যায়ে যাবতীয় কর্মসূচি হচ্ছে প্রবীণ কল্যাণ। এখানে প্রবীণের আর্থিক অবস্থা জড়িত, সামাজিক, মনস্তাত্ত্বিক, পারিবারিক সকল দিক জড়িত। মোট কথা, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে একটা দেশের সকল প্রবীণের অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, মনস্তাত্ত্বিক, দৈহিক সকল দিকের উন্নয়নকে বলে প্রবীণ কল্যাণ। আর প্রবীণ কল্যাণের মাধ্যমেই একটা প্রবীণের মৌলমানবিক চাহিদা পূরণ করা সম্ভব। আমরা জানি মৌলমানবিক চাহিদা 6টি। এই 6টি মৌলমানবিক চাহিদা প্রতিটা মানুষের জন্যই প্রয়োজন, প্রবীণেরও প্রয়োজন। তাই প্রবীণ কল্যাণের মাধ্যমে, প্রবীণ কল্যাণ সমাজকর্মের মাধ্যমে সমাজকর্মীরা এই প্রবীণদের মৌলমানবিক চাহিদা পূরণ করার চেষ্টা করে, যাতে করে প্রবীণরা সমস্যা থেকে উত্তরিত হয়ে একটা সুখী সুন্দর জীবনযাপন করতে পারে। তো শিক্ষার্থী, আমরা আলোচনায় ছিলাম প্রবীণদের সমস্যা। প্রবীণরা অনেক সমস্যায় জর্জরিত। আমরা জানি প্রবীণরা বঞ্চনা, দারিদ্রতা, নিরাপত্তাহীনতা, নিঃসঙ্গতা প্রবীণদের একটি অন্যতম সমস্যা। কারণ প্রবীণরা একটা সময় খুব একা হয়ে যায়। পরিবারের লোকজন নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে। প্রবীণ লোকটি ঘরের এক কোণে পড়ে থাকে। আমরা আমাদের ঘরে বসবাস করা প্রবীণকে অতটা গুরুত্ব দিতে চাই না, এবং দেখা যায় যে তার সাথে টাইম স্পেন্ড করতেও আমাদের ভালো লাগে না। এতে করে একটা প্রবীণ চরম নিঃসঙ্গতায় পড়ে যায়। বঞ্চনা, প্রাপ্য সম্মান এবং প্রাপ্য যে তার মর্যাদা, সেটাই ঘাটতি। একটা সময় দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে তার চাকরি চলে যায়, এবং চাকরি চলে যাওয়ার পর তার যে আয়টা ছিল সেই আয়টা উবে যায়। এতে করে সে আগে যখন নিজ হাতে প্রচুর টাকা ইনকাম করতো, খরচ করতো, সেটা আর পারে না, এবং সমাজে এবং পরিবারের সকলের কাছে সে যেন উপেক্ষার পাত্র হিসেবে পরিগণিত হয়। এতে করে হাসপাতাল বলো, বিভিন্ন ক্লিনিক বলো, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েও কিন্তু সে নানান বঞ্চনার শিকার হয়। সবাই তার দিকে বাঁকা চোখে তাকায়, যেন প্রবীণ হওয়াটা একটা বিশাল তার জন্য একটা বিশাল অপরাধ। তো যাই হোক, এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হচ্ছে। আমরা জানি প্রতি বছর পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। শিক্ষার্থী, আন্তর্জাতিক প্রবীণ দিবস পহেলা অক্টোবর। এই পহেলা অক্টোবর প্রবীণদের অধিকার এবং স্বীকৃতি আদায়ের লক্ষ্যে প্রতি বছরই প্রবীণ দিবস পালন করা হয়। শিক্ষার্থী, প্রবীণদের সমস্যাগুলো আমরা জানার চেষ্টা করলাম। প্রবীণদের মূল সমস্যা হচ্ছে ভগ্ন স্বাস্থ্য, স্বাস্থ্যহীনতা, নিরাপত্তাহীনতা, বঞ্চনা এবং নিঃসঙ্গতা। এবং প্রবীণরা ম্যাক্সিমাম সময় বয়োবৃদ্ধ হওয়ার পর তারা কিন্তু মনোসামাজিক সমস্যায় ভুগতে থাকে। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীরা খেয়াল করছো কিনা জানি না, যে আমরা কিন্তু অনেক সন্তানকে দেখতে পাচ্ছি যে প্রবীণদের বা তার বৃদ্ধ মা বাবাকে রাস্তায় ফেলে চলে যাচ্ছে, এবং ঘরে থাকার পরেও দেখা যাচ্ছে তাকে হয়তো গোয়াল ঘরে, বাড়ির সবচাইতে নিম্ন যে আবাসন ব্যবস্থাটুকু, সেখানে তাকে রাখা হচ্ছে। আমরা গণমাধ্যমে বরাতে জানতে পাচ্ছি
যে অনেক জায়গায় বৃদ্ধ বাবা বৃদ্ধ মা এদেরকে ফেলে রেখে চলে যাচ্ছে সন্তান। তো যাই হোক, 1913 সালে প্রবীণ নীতিমালা প্রণীত হয়েছে। সেই নীতিমালার আলোকে এবং 2013 সালে প্রবীণ নীতিমালা প্রণীত হয়েছে। সেখানে এই প্রবীণদের বিভিন্ন অধিকার এবং প্রবীণদের জন্য করণীয় বিভিন্ন নীতিমালা উঠে এসেছে। এটার বাস্তবায়ন হলে আশা করি প্রবীণরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে। শিক্ষার্থীরা, আমরা জানার চেষ্টা করলাম প্রবীণদের সমস্যা সমূহ, কি কি সমস্যায় প্রবীণরা ফেস করে। তারপর আমরা জানবো বাংলাদেশ প্রচলিত প্রবীণ কল্যাণ কর্মসূচি। বাংলাদেশে প্রবীণদের জন্য কি কি কর্মসূচি রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমেই দেখো শিক্ষার্থী, আমি একটু মার্ক করে রেখেছিলাম অবসর ভাতা। আমরা জানি যে যে সমস্ত প্রবীণরা সরকারি বেসরকারি চাকরি করে তারা তাদের চাকরি জীবনের শেষে এই অবসর ভাতাটা পান। এটা সরকারি পর্যায়ে হয়ে থাকে ভবিষ্যৎ তহবিল। এটাও আমাদের সরকারি একটা তৎপরতা। গোষ্ঠী বীমা, তারপর আছে রেশন ও চিকিৎসা সুবিধা, তারপর আছে আবাসিক সুবিধা। এই সমস্ত কর্মসূচিগুলো আমাদের বাংলাদেশের প্রবীণদের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে হয়ে থাকে। এবং বেসরকারি পর্যায়ে প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম হচ্ছে, কারণ অনেক বৃদ্ধ এবং বার্ধক্য উপনীত ব্যক্তিরা পরিবারে ঠাঁই পাচ্ছে না। এবং এই জন্যেই আমাদের বাংলাদেশে বিভিন্ন বেসরকারি এবং সরকারি পর্যায়ে বৃদ্ধাশ্রমগুলো হচ্ছে। সেখানে এই সমস্ত প্রবীণদের মৌল মানবিক চাহিদা পূরণ, তার মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং তাদের তো আর শিক্ষার প্রয়োজন নেই, এবং বিভিন্ন চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশে আমাদের যে প্রবীণরা আছে তাদের জন্য গৃহীত পদক্ষেপ। শিক্ষার্থীরা, আমরা আজকে আসলে এমন একটা টপিক নিয়ে কথা বলছি যেটা অত্যন্ত সেন্সিটিভ, কারণ আমাদের প্রত্যেকটি ঘরে, হয়তো কোনো কোনো ঘরে নাও থাকতে পারে, একজন করে প্রবীণ বসবাস করছে। এবং আমাদের জানার চেষ্টা করতে হবে যে তার মনে কি চলছে এবং সে কি কি সমস্যা জর্জরিত, এটা জানতে হবে আমাদের। তো শিক্ষার্থী, প্রবীণ কল্যাণে সমাজকর্মীর ভূমিকা। প্রবীণ কল্যাণে সমাজকর্মীর ভূমিকা, যেহেতু প্রবীণ কল্যাণ সমাজকর্ম, প্রবীণ কল্যাণে সমাজকর্মীর ভূমিকা। আমরা জানি প্রবীণ কল্যাণ সমাজকর্মের একটি অন্যতম বিশেষায়িত শাখার নাম। আর এখানে প্রবীণদের জীবনমানের উন্নয়নে সমাজকর্মীরা সদা তৎপর, কারণ এই সমাজকর্মীরাই এই প্রবীণদের জন্য কিছু করতে পারে। সমাজকর্মীরা এই প্রবীণদের জন্য কি কি করতে পারে আমরা দেখব। তার আগে আমরা জানবো যে আমাদের বাংলাদেশে প্রবীণের সংখ্যা কত। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, বর্তমানে আমাদের বাংলাদেশে 1,30,00,000 প্রবীণ আছে। বর্তমানে বাংলাদেশে 1,30,00,000 প্রবীণ আছে, এবং 2025 সালে 1,80,00,000 প্রবীণ, কিন্তু প্রবীণের সংখ্যা বেড়ে দাঁড়াবে 1,80,00,000। তাহলে বর্তমানে আছে কত? 1,30,00,000, এবং 2025 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে 1,80,00,000, এবং 2050 সালে কিন্তু তা বেড়ে দাঁড়াবে 4 কোটি। শিক্ষার্থীরা, আমরা একটা সংখ্যা দেখলাম যেটা জরিপ করে বের করা হয়েছে। 1,30,00,000 প্রবীণ আছে, 2025 সালে সেটা বেড়ে দাঁড়াবে 1,80,00,000, এবং 2050 সালে সম্ভাব্য সেটা হবে 4 কোটি। এই বিশাল সংখ্যক প্রবীণকে যদি সরকারি এবং বেসরকারি কার্যক্রমের আওতায় না আনা যায় এবং এদের জন্য যদি কিছু না করা যায়, তাহলে কিন্তু আমাদের সামাজিক উন্নয়ন সম্ভব নয়। এই বিপুল সংখ্যক প্রবীণকে সমস্যার মধ্যে রেখে আমাদের দেশের উন্নয়ন কিন্তু সম্ভব নয়। শিক্ষার্থী, যাই হোক, প্রবীণ কল্যাণে সমাজকর্মীর ভূমিকা কি আমরা একটু দেখার চেষ্টা করছি। শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো? যদি কোনো প্রবলেম থাকে শিক্ষার্থী, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার তোমাদের ওয়ে আছে। যেহেতু মানবিক শাখার একটা গ্রুপ অলরেডি আমরা খুলেছি, সেখানে প্রতিনিয়তই আমাদের যোগাযোগ হচ্ছে। এবং সবচাইতে বড় কথা, আমার নিজেকে খুবই ভাগ্যবতী মনে হয় এই কারণেই যে আমি আমার সমাজকর্ম ক্লাসে 5 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পেয়েছি।
যে শিক্ষার্থী বিবেকানন্দ স্কুলে লেখাপড়া করে আবার বিবেকানন্দ কলেজে সমাজকর্ম বিষয়টি নিয়েছে এবং ওরা 5 জন এইচএসসি পরীক্ষা দিবে। এই 5 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কিন্তু প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করছে। আমার ক্লাসগুলো ওদের মেসেঞ্জারে আমি পাঠিয়ে দিচ্ছি এবং ওরা খুবই আগ্রহী। এটাই সার্থকতা শিক্ষার্থী। যদি আমার এই ক্লাসটি অন্তত পক্ষে 5 জন বা 10 জন শিক্ষার্থী দেখে উপকৃত হয়, তবে আমার এই ক্লাসটা পরিপূর্ণতা পাবে। শিক্ষার্থী চলো চলে যাই প্রবীণ কল্যাণে সমাজকর্মীর ভূমিকা। সমাজকর্মী কি করবে? সমাজকর্মী অনেক ভূমিকা পালন করতে পারে। প্রথমেই সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। সমাজকর্মীর কাজই হবে এই প্রবীণদের যাতে কেউ উপেক্ষা না করে, এই প্রবীণদের যাতে সবাই ভালোবাসে এবং এই প্রবীণদের বঞ্চনার শিকার যাতে না হয়, এরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে, তার জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি করা। সামাজিক সচেতনতা সৃষ্টির কিছু মাধ্যম রয়েছে: গণমাধ্যম, তারপর লিফলেট বিতরণ, সিম্পোজিয়াম, সেমিনার এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উঠোন বৈঠক। এগুলোর মাধ্যমে একজন সমাজকর্মী প্রবীণদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপর দেখো উদ্বুদ্ধ করতে হবে। প্রবীণরাও যে মানুষ এবং তারা যে আমাদের সমাজেরই একটা অংশ, তাদের মেধা, মননশীলতা এবং তাদের কর্মময় জীবনের পথ ধরেই যে আমাদের সামাজিক উন্নয়ন সম্ভব, সেটা বোঝাতে হবে। সমাজকর্মীরা প্রবীণদেরকে উদ্বুদ্ধ করবে এবং তারা যাতে অনেক সুন্দর জীবনযাপন করে এবং তারা যাতে হাসি খুশি ভাবে বেঁচে থাকে, সেই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তারপর সামঞ্জস্য বিধান। আমরা জানি প্রবীণরা যেহেতু বয়োবৃদ্ধ, তারা পরিবারে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে না বুঝে। এই কারণে সমাজকর্মীর কাজ হবে প্রবীণদের সামঞ্জস্য বিধানে সহায়তা করা। তারা যে মনস্তাত্ত্বিক একটা সমস্যায় ভুগছে এবং তাদেরকে পরিবারের সাথে খাপ খাওয়ানোর জন্য বা সমাজের সাথে খাপ খাওয়ানোর জন্য, কারণ তারা যে চিন্তাধারা ছিল বর্তমানে সেই চিন্তাধারাটা একটু পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ সমাজ দ্রুত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার সাথে প্রবীণরা অনেক সময় খাপ খাওয়াতে পারে না। সমাজকর্মীর কাজ হবে এই প্রবীণদের সামঞ্জস্য বিধানে সহায়তা করা। তারপর চিকিৎসা। প্রবীণরা নানান রোগে আক্রান্ত, তাদের রুগ্ন স্বাস্থ্য, তাদের পুষ্টি দরকার, তাদের পুষ্টিহীনতা, তাদের ভালো সুষম খাবার প্রয়োজন। এই প্রবীণদের চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশে কিছু হসপিটাল আছে। সমাজকর্মীর কাজ হচ্ছে এই প্রবীণদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। তারপর বৈষম্য দূরীকরণ। বয়স বৈষম্য আমরা সব সময় এই বয়সের কারণে এদেরকে দূরে সরিয়ে রাখি। একটা অসময় একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে কাজ করে। তো এই বয়স বৈষম্য বাদ দিতে হবে। দূরীকরণে সমাজকর্মী কাজ করতে পারে। কর্মসংস্থানের ব্যবস্থা। অনেক সময় দেখা যায় 59-60 বছরেরও অনেক প্রবীণ, অনেক শক্তি এবং সাহস নিয়ে এবং অনেক জ্ঞান তাদের থাকে এবং তাদের আরো 10 বছর কাজ করার মতো সামর্থ্য থাকে। সেক্ষেত্রে সমাজকর্মী এই সমস্ত প্রবীণদের কর্মসংস্থানের ব্যবস্থায় সহায়তা করতে পারেন। তো যাই হোক, আরো অনেক কাজ সমাজকর্মী করে থাকেন বা করেন। যেহেতু আমাদের প্রবীণরা মনস্তাত্ত্বিক সমস্যায় জর্জরিত, তাই তাদেরকে কাউন্সিলিং এর ব্যবস্থাও কিন্তু করা দরকার। কাউন্সিলিং এর মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক সমস্যাগুলো দূর করা সম্ভব। তো আমাদের বাংলাদেশে প্রবীণদের কল্যাণে 2টি প্রতিষ্ঠান কাজ করছে। একটা হচ্ছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, আর একটা হচ্ছে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দুটি কিন্তু বাংলাদেশের প্রবীণদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটু মনে রাখার চেষ্টা করবে শিক্ষার্থীরা, কারণ পরীক্ষায় আসতে পারে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান। শিক্ষার্থী, আমার ক্লাসের সময় হচ্ছে 20 মিনিট। 20 মিনিটে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম প্রবীণ কল্যাণ কি। প্রবীণদের জন্য গৃহীত সরকারি এবং বেসরকারি কার্যক্রমই হচ্ছে প্রবীণ কল্যাণ। আর এই প্রবীণ কারা আমরা জানলাম যে 60 বছর বা তার থেকে বেশি বয়সীরাই হচ্ছে প্রবীণ। আর প্রবীণত্ব মানব জীবনের একটি অযাচিত, অবশ্যম্ভাবী এবং অলঙ্ঘনীয় একটা ঘটনা। এটি একটি গতিশীল প্রক্রিয়া। এমন কোনো মানুষ নেই
যাকে প্রবীণত্ব বরণ করতে হবে না এরকমটা নেই। আজ অথবা কাল আমাদের সবাইকে এই স্টেজে যেতে হবে, কারণ এটাই জীবনের সর্বশেষ স্তর। শিক্ষার্থী, আশা করি তোমরা আমার এই গুরুত্বপূর্ণ বিষয়টি বা টপিকটি বোঝার চেষ্টা করেছ। সমাজকর্মের শাখা 2য় অধ্যায়তে বাসায় আর একটু পড়লে আরো পরিষ্কার হয়ে যাবে। শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। ধন্যবাদ শিক্ষার্থী।